ওকে, সো এই টপিকটা স্পেসিফিক্যালি হচ্ছে একটা ওকে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেডের সেকেন্ড পার্টটা। আগের দিনকে পিওপি ব্যালেন্স অফ পেমেন্টটা করা হয়েছিল, এইটা হচ্ছে তার পরের পার্টটা, দ্যাট ইজ ফরেন ট্রেড পলিসি। আর বাকি যা যা আমাদের ফরেন ট্রেডের সাথে যুক্ত সেগুলো নিয়ে ডিসকাশন করব। ফার্স্ট অফ অল হচ্ছে যে এই ফরেন ট্রেড পলিসিটা কি। এবার আমরা যদি রেসপেক্টে, হ্যাঁ হ্যাঁ, আমাকে বললো করবে, মেসেজ করেছে। হ্যাঁ হ্যাঁ, কেউ একজন করলো, বাট তারপর আমি দেরি হয়ে গেল ওটাকেও অ্যাকসেপ্ট করতে। যাকে তো ফরেন ট্রেড পলিসি যেটা রয়েছে সেটা হচ্ছে যে ইন্ডিয়া বাকি যে কান্ট্রিজগুলো রয়েছে সেই কান্ট্রিজগুলোর সাথে 5 ইয়ার্সের জন্য সেই কান্ট্রিজগুলোর সাথে কিভাবে ট্রেড করবে সে রিলেটেড 5 ইয়ার্সের একটা করে কন্ট্রাক্ট বা চুক্তি ডিসাইড করে নিজেদের মধ্যে। লাইক ওরা যখন বাজেট ডিসাইড করে, যেরকম বাজেটে 1 বছরের জন্য প্ল্যানিং থাকে, ফরেন ট্রেড পলিসিতে টোটাল 5 বছরের জন্য প্ল্যানিং থাকে, ঠিক আছে। যেরকম আগের ট্রেড পলিসিটা ছিল 2015 থেকে 2020 সাল পর্যন্ত। তারপরে নতুন যেটা এসেছে সেটা হচ্ছে 2023 সালে, 2023-তে। তো এই মাঝের 3 বছর কি হয়েছিল, যেহেতু ওই টাইমটা কোভিডের একটা পিরিয়ড ছিল, তাই জন্য ওই 15 to 20 যে পলিসি পিরিয়ডটা ছিল সেই পলিসিটাকেই আরও 3 বছরের জন্য এক্সটেন্ড করা হয়। তার মানে আমরা যদি বলি আমাদের প্রিভিয়াস যে পলিসিটা সেটা পলিসি হিসেবে 2015 থেকে 20 পর্যন্ত হলেও 2020 থেকে 2023 এই 3টে বছরের জন্য এটাকে এক্সটেন্ড করা হয়। আমাদের নতুন যে ট্রেড পলিসি এসেছে সেটা হচ্ছে 2023 সালে। নাও কামিং টু দ্য পয়েন্ট, যে এই ট্রেড পলিসিটা কে অ্যানাউন্স করে, সেটা হচ্ছে ডিজিএফটি। এগুলো জিজ্ঞাসা করতে পারে, যেমন ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড, ডিজিএফটি বেসিক্যালি এই ফরেন ট্রেড পলিসিটাকে ইমপ্লিমেন্ট করে থাকে, ঠিক আছে। এদের মেন মোটোটা বা টার্গেটটা কি থাকে, সেটা হচ্ছে এক্সপোর্টকে বুস্ট করা, এবং কিভাবে তারা ইকোনমিক গ্রোথটাকে বুস্ট করতে পারে, ইকোনমিকে আরো বেশি ইন্টারন্যাশনালি কম্পিটিটিভ করে তুলতে পারে। তার মানে বিদেশের, মানে কোনো একটা ফরেন কান্ট্রি যদি ইন্ডিয়াতে এসে কোনো একটা জিনিস পারচেস করতে চায় বা কোনো একটা প্রোডাক্ট কিনতে চাইছে, তাহলে ওরা কি দেখে কিনবে? দ্যাট মিনস ওরা কোন, যদি আরো আমার কাছে 3-4টে দোকান খোলা থাকে, তাহলে আমি তো কোনো একটা জিনিস দেখেই একই প্রোডাক্টের জন্য 3টে দোকানের মধ্যে কোনো একটা দোকানে গেলাম কোনো একটা পার্টিকুলার পারপাস, তাই না? আমি যদি একটা ফোন কিনতে যাই, আমি অ্যামাজনে দেখতে পারি, ফ্লিপকার্টে দেখতে পারি, আমি রিলায়েন্স ডিজিটালে দেখতে পারি, আমি অন্যান্য বিভিন্ন যে তোমার ধরো আমি খোসলাতে গেলাম দেখলাম, তো গ্রেট ইস্টার্নে দেখলাম, বাট আমি কোথা থেকে কিনবো যেখানে আমার মনে হবে যে বেস্ট কম দামে পাচ্ছি। বা আমি যদি একটা মোবাইল ফোনে কিনতে যাই যার বাজেট হচ্ছে 30,000, আমি দেখবো কোন কোম্পানি আমাকে বেস্ট প্রোভাইড করছে। সিমিলারলি ইন্ডিয়াকেও ততটাই কম্পিটিটিভ করে তুলতে হবে। আমরা যদি একটু ছোট্ট করে ভাবি যে প্রথম ট্রেড পলিসিটা কবে এসেছিল, তাহলে এটা খুব বেসিক আনসার করাই, মানে একটা বেসিক কনসেপ্ট, যে 1991-এ যখন আমাদের ইন্ট্রোডিউসড হচ্ছে, 1991-এ যখন আমাদের ইন্ট্রোডিউস করা হচ্ছে ফরেন ট্রেড পলিসি, যে ইন্ডিয়াকে গ্লোবালাইজ করা হবে, সে সময়তেই 1992-তে অ্যাকচুয়ালি এই ট্রেড পলিসিটা অ্যানাউন্স করা হয়েছে, ঠিক আছে। 1992 থেকে আনা হয়। প্রথম যেটা আনা হয় সেটা হচ্ছে এক্সিম পলিসি। এক্সিম ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছিল 1982-তে, বাট তখন কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে এতটাও কাজ করা হয়নি। 1992 থেকে বেসিক্যালি এই এক্সিম পলিসি নিয়ে কাজ করা হয়। আমরা যদি ভাবি তাহলে আমাদের ভেবে রাখো যে 1990 থেকে 92 পর্যন্ত দুটো অ্যানুয়াল প্ল্যানের পরে 8th 5 ইয়ার প্ল্যানিংটা, অষ্টম 5 ইয়ার প্ল্যান কিন্তু এই 92-তে অ্যানাউন্স করা হয়েছিল। তো সেই সময়তে এটা ঘোষণা করা হচ্ছে, ঠিক আছে। এবার আমাদের, আমি খুব ডিটেলে লিখে দিয়েছি, একটু এক্সপ্লেন তো করে দেবো, কারণ এখানে কিছু কিছু জায়গা বুঝতে বেশ অসুবিধা হয়। মানে যখন ট্রেড পলিসি অ্যানাউন্স করেছে সেটা আমাদের প্রত্যেককেই যে পয়েন্টগুলোকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে বুঝতে হয়েছে, কারণ
প্রত্যেকটা ট্রেড পলিসি 5 বছরের জন্য অ্যাপ্লিকেবল। তার মানে তোমার এই টাইম জোনে যা যা প্রশ্ন আসবে সেগুলো কিন্তু এখান থেকে ইনক্লুড করতে, এই পার্টটাকে ইনক্লুড করতে পারে। আরো একটা কথা, যে আমার যে রানিং পলিসি চলছে সেটা 2023-এ, তো তার মানে প্রিভিয়াস পলিসিটা কিছুদিন আগে শেষ হয়েছে, এবং সেটা আমি তোমাদের বললাম যে 5+3 8 ইয়ার্স এর জন্য ভ্যালিড ছিল, তাই না? তার মানে আমার 2015 থেকে 20 যে পলিসিটা, সেটারও বেসিক কনসেপ্টটা আমাদের জানতে লাগবে। আমি যদি 2023-এর পলিসির কথা বলি, সেটা অ্যানাউন্স করা হয়েছে 31 মার্চ 2023-এ, অর্থাৎ অ্যাপ্লিকেবল হয়েছে 2021 সাল থেকে, সরি 2023-এর 1 এপ্রিল থেকে। ওকে, 2023-এর 1 এপ্রিল থেকে। নাও কামিং টু যে কি কি ফিচার্স, এইটা হচ্ছে আসল পয়েন্ট, যে কোন কোন বৈশিষ্ট্য আমাদের মেনলি ছিল। ফার্স্ট, একটা হচ্ছে ডায়নামিক পলিসি। এই কথাটার মানে কি? ডায়নামিক পলিসিতে প্রথমবার ইন্ডিয়া শিফট করছে। তার মানে জানো তো, এই যে যেমন ধরো 5 ইয়ার্স প্ল্যানিং এর একটা বস্তা পচা ব্যাপার ছিল, যে আমরা 5 বছরে এই কাজটা করব, বাট এখানে প্রথমবার একটা ওপেন এন্ড পলিসি ঘোষণা করা হচ্ছে। তার মানে এই পলিসিটা হতে পারে নেক্সট 5 বছরের জন্য, বাট এটার কোনো এক্সপায়ারি ডেট নেই। আমরা এরকম হতেই পারে যে আমরা কোনো একটা টার্গেট সেট করছি 2030 সালের জন্য, মানে এই যে দেখো 23-এর পলিসি মানে তো 28-এ শেষ হয়ে যাওয়ার কথা, বাট যে টার্গেটটা সেট করা হয়েছে সেটা কিন্তু 2030 টার্গেট সেট করা হয়েছে একটা পার্টিকুলার ক্ষেত্রে। তার মানে এই পলিসিটা হতে পারে 5 বছরের, বাট এটা ওপেন এন্ডেড ইন নেচার। তার মানে এটার কোনো এক্সপায়ারি ডেট নেই, যাতে যেরকম নীতি আয়োগের কেসেও আমরা দেখতে পাই যে নীতি আয়োগও কিন্তু অ্যাকচুয়ালি মেনলি যেটা করে থাকে, যে ওরা কিন্তু হতে পারে যে কিছু কিছু প্ল্যানিং করছে যেটা 3 বছর বা 4 বছর বা 5 বছর, বাট সেটা কিন্তু ওপেন এন্ডেড হয়ে থাকে। অর্থাৎ নীতি আয়োগের পলিসিগুলো হতে পারে 2040-এর মধ্যে বা 47-এ বা 30-এ 35-এ, সিমিলারলি এটাও তাই। ওকে, নেক্সট, তো এই ডেটাগুলো আমাকে মনে রাখতে হবে। দিজ আর দি ডেটা, যেইটা হচ্ছে আমাকে খেয়াল করতে হবে। প্রথম যেটা বলেছে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল যেটা বলে, সেকেন্ডলি যেটা বলেছে, টার্গেট অফ 2 ট্রিলিয়ন ইন এক্সপোর্ট। ঠিক আছে, 2 ট্রিলিয়ন আমরা এক্সপোর্ট করতে চাই, এটা একটা খুব ভাইটাল পয়েন্ট। এবং সালটা মনে রাখতে হবে, যে কত সালের মধ্যে টার্গেটটা নেওয়া হয়েছে, 2030। এখানে একটা ব্রেকআপ রয়েছে। কি ব্রেকআপ? যে 1 ট্রিলিয়ন আমরা বাড়াতে চাই, হচ্ছে মানে করতে চাই মার্চেন্ডাইজ বা গুডসের এক্সপোর্টের ক্ষেত্রে, পণ্য কোনো জিনিসপত্র এক্সপোর্টের ক্ষেত্রে আমরা করতে চাই 1 ট্রিলিয়ন, আর পরিষেবার ক্ষেত্রে আমরা করতে চাই 1 ট্রিলিয়ন। দুটো মিলে আমার চলে আসছে অ্যাকচুয়ালি 2 ট্রিলিয়ন। ওকে, সো দিস ইজ ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবো, আমাদের 2 ট্রিলিয়ন এক্সপোর্ট বাড়াতে, এক্সপোর্টে রিচ করতে হবে, এবং যার মধ্যে 1 ট্রিলিয়ন হবে গুডসের ক্ষেত্রে, 1 ট্রিলিয়ন হবে সার্ভিসেসের ক্ষেত্রে। নেক্সট, ভীষণ ভাইটাল, যে ডিস্ট্রিক্টগুলোকে, মানে আমাদের যেই ডিস্ট্রিক্টগুলো প্রাইম ডিস্ট্রিক্ট রয়েছে কোনো কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, যেমন তোমরা জানো যে এরকম একটা লঞ্চ করা হয়েছে যে 1 ডিস্ট্রিক্ট 1 প্রোডাক্ট, মানে কোনো কোনো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে একটা স্পেসিফিক প্রোডাক্টকে প্রায়োরিটাইজ করা হচ্ছে, যে এই ডিস্ট্রিক্টে এই প্রোডাক্টটাকে প্রায়োরিটাইজ করা হোক। তো এই জিনিসটা আহ, অনেকটা এরকম, যে আমরা যদি প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে এনকারেজ করি যে তোমরা এক্সপোর্টটা তোমাদের এখানে রিচ করো, মানে কম্পিটিশন তাদের মধ্যে তৈরি করতে পারি, তাহলে ডিস্ট্রিক্টগুলোকে এক্সপোর্ট হাব করে তোলা যাবে। আগেইন ভেরি ভাইটাল জিনিস। এবং সিলেক্ট করতে হবে, যেমন ধরো যেই ডিস্ট্রিক্টে ইন্ডাস্ট্রি খুব ভালো, তাদেরকে ইন্ডাস্ট্রি বেসড প্রোডাক্টে আরও মানে উৎসাহ দিতে হবে। এগ্রিকালচার যেখানে ভালো, যেখানে হ্যান্ডিক্রাফট ইত্যাদি প্রোডাক্টস ভালো রয়েছে, তো সেই জায়গাটাকে আম, বের করে, যে কোন ডিস্ট্রিক্টে কোন এক্সপোর্টটা, কোন ডিস্ট্রিক্টকে কোন এক্সপোর্টের হাবে কনভার্ট করা যাবে, সে অনুযায়ী প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে এনকারেজ করতে হবে। এবং সেই জন্য যেটা করা হচ্ছে, যে স্টেটগুলোর সাথে কানেকশন তৈরি করা হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেটগুলোর সাথে কানেকশন তৈরি করছে। নেক্সট, ই কমার্স বুস্ট, এটা আরেকটা ভাইটাল জায়গা। ই কমার্স মানে তোমরা সবাই জানো যে ফ্লিপকার্ট, অ্যামাজন, এগুলো। এবার
এখন আমরা রিসেন্ট টাইমে দেখতে পেয়েছি যে আমরা যদি যে কোনো একটা জিনিস কিনতে যাই, তাহলে আমাদের কাছে যাই দোকানে গিয়ে কেনার অপশন থাকুক না কেন, তাহলে আমরা কিন্তু ওইটাকে বাদ দিয়ে জেনারেলি একটুখানি ফ্লিপকার্ট, অ্যামাজন, ই কমার্সের দিকেই ঝোঁকার চেষ্টা করি, তাই না? তাহলে ই কমার্সটা যেহেতু একটা খুব প্রাইম জায়গা আমাদের, সেটাকে আমাদের ফোকাস করতে হবে। এর জন্য ই কমার্সের থ্রুতে যে এক্সপোর্টটা, সেটা $200 থেকে বাড়িয়ে $300 করতে হবে। কত সালের মধ্যে? 2030 সালের মধ্যে। ইট ইজ মানে another feature of this trade policy. ওকে, এবার এখানে বলি যে এই যে $200 থেকে $300 কনভার্ট করা, $300 বিলিয়ন কনভার্ট করা, এবার সেইটা কিন্তু তোমার টার্গেট রাখা হয়নি, ঠিক আছে? এটা গভর্নমেন্ট বলছে, গভর্নমেন্টের ডকুমেন্টে মেনশন করে, এখানে যা যা লেখা আছে সেগুলো ডকুমেন্টে মেনশন করা রয়েছে, যে গভর্নমেন্টের যে সার্ভে বা গভর্নমেন্টের যে সমস্ত পরিসংখ্যান ইত্যাদি ইত্যাদি স্ট্যাটিস্টিক্স বলছে যে এই লেভেলে আমরা রিচ করতে পারি, এবং সেই জন্য এটাকে রাখা হয়েছে যে আমরা চেষ্টা করব $300 বিলিয়ন রিচ করতে 2030 সালের মধ্যে। বাট ইট ইজ নট এ টার্গেট, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, এটা সাজেশন। নেক্সট 5 নাম্বার যদি আসি, এমএসএমই। তোমাদের আমি ইন্ডাস্ট্রি পড়ানোর সময় এমএসএমইটা খুব ডিটেলে পড়াবো। প্রবাবলি আমি এমএসএমই নিয়ে একটা গোটা ক্লাস নেবো, কারণ এমএসএমই খুব ভাইটাল একটা জায়গা। সো এমএসএমইটাকে সেন্ট্রাল ফোকাস করার চেষ্টা করেছে, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মিডিয়াম এন্টারপ্রাইজেস। বলে দিই যে মাইক্রো এন্টারপ্রাইজ বা মাইক্রো ইন্ডাস্ট্রি কাকে বলে? যেই ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 1 কোটি টাকার কম এবং টার্নওভার অ্যামাউন্ট 5 কোটি টাকার কম, তাকে আমরা বলি মাইক্রো ইন্ডাস্ট্রি। এটা একটা ভাইটাল জায়গা, যে যেই ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ইজ less than 1 crore and the turnover amount is lesser than 5 crores, সেটা হয়ে গেল মাইক্রো ইন্ডাস্ট্রি। স্মল কাকে বলবো? যদি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হয় 10 crores এর কম আর টার্নওভার অ্যামাউন্ট হয় 50 crores এর কম, ওটা ছিল 1-5, এটা হলো 10 আর 50। আর স্মল মিডিয়াম কাকে বলবো? যদি এটা হয়ে যায় ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 50 crores, আপ টু 50 crores, আর ওটা হবে আপ টু 250 crores টার্নওভার, ঠিক আছে? এটা মনে রাখবে, যেই মাত্র ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 50 crores ক্রস করে যাচ্ছে বা টার্নওভার 250 crores ক্রস করে যাচ্ছে, সেটা আর এমএসএমই জোনে পড়বে না, সেটা তখন কিন্তু লার্জ ইন্ডাস্ট্রিজে পড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এমএসএমইটাকে ফোকাস করা হচ্ছে এবং এক্সপোর্টটাকে ডিজিটাইজ করা হচ্ছে। ডিজিটাইজেশন আর ডিজিটালাইজেশন দুটোর মধ্যে কি পার্থক্য? কোনো পার্থক্য নেই, দুটো সেম জিনিস, এটা মাথায় রাখবে। যে অনেক অনেক বইতে ডিজিটালাইজেশন কথাটা ইউজ করা হয়। এটা খুলে দাও, গরম হয়ে যাবে। ডিজিটাইজেশন বা ডিজিটালাইজেশন বোথ আর সেম, ঠিক আছে? তো এটা মানে ডিজিটাইজ করতে হবে। নেক্সট হচ্ছে এক্সপোর্ট প্রমোশন স্কিম। এখানে একটা স্কিমসের কথা আমি বলেছি, যেমন ইপিসিজি, আমি ইপিসিজির কথা একটু পরে বলবো। এক্সপোর্ট প্রমোশন ক্যাপিটাল গুডস, ভীষণ ভাইটাল স্কিমটা। হোয়াট ইজ ইপিসিজি স্কিম? ইপিসিজি স্কিম আমাদেরকে বলে যে আমরা বেশি করে ক্যাপিটাল গুড বিদেশ থেকে আমদানি করব এবং এইখানে আমরা ম্যানুফ্যাকচার করে ফাইনাল গুড সেটাকে বিদেশে পাঠাবো। আমি তোমাদের আগের ক্লাসে এটা কথাটা বলেছি যে আমরা বিদেশ থেকে ক্যাপিটাল গুডস, হোয়াট আর ক্যাপিটাল গুডস? যেগুলো হচ্ছে প্রডিউসারের গুড বা যেগুলো উৎপাদকের পণ্য, বেসিক্যালি যেগুলো হচ্ছে আমার র মেটেরিয়ালস অ্যান্ড অল, এগুলোকে আমরা বিদেশ থেকে কিনে আনি। মানে আমরা কখনোই ইম্পোর্টকে প্রমোট করছি না, বাট সরকার যদি, সরকার দেখছে যে আমরা যদি র মেটেরিয়ালস, আমরা যদি বেসিক মেশিনারি বা বেসিক যেগুলো আমাদের ইনপুট হিসেবে কাজে লাগে, সেই ইনপুটগুলোকে যদি আমরা একেবারে ডিউটি ফ্রিতে, মানে উইদাউট এনি ট্যাক্স আমদানি করতে পারি এবং ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার করে আমরা বিক্রি করতে পারি,
তাহলে আমার এক্সপোর্ট বাড়বে। দিস ইজ আ ভেরি গুড স্কিম অ্যান্ড দিস ইজ আ ভেরি নিউ স্কিম, যেটা আমাদের এই ট্রেড পলিসিতে বলা হয়েছে। শুধুমাত্র এটা 2023-এ নয়, এটা কিন্তু 2015 থেকে 20 সালের পলিসিতেও বলা হয়েছিল, এটা মাথায় রাখবে। ইপিসি যে স্কিম কিন্তু শুধু 2023-এ বলা হয়েছে তা নয়, এটাকে আবার নতুন করে মানে ইম্পোজ করার কথা ভাবা হয়েছে। কিন্তু এটার সূচনা কিন্তু হয়েছে 15 to 20-র পলিসিতে। আমি 15 to 20-র পলিসিটাও তোমাদের জিস্টে বলবো, শর্টে বলবো, কারণ অত ডিটেলিংয়ে লাগবে না, বাট বেসিক পয়েন্টসগুলো লাগবে। এছাড়া আরেকটা রয়েছে, সেটা হচ্ছে RDTEP। এটা কি? রেমিশন অফ ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস অন এক্সপোর্টেড প্রোডাক্টস। তার মানে কি, যে টু রিফান্ড ট্যাক্সেস নট অলরেডি এক্সেমটেড অর রিফান্ডেড। তার মানে কি, এরকম কিছু কিছু আইটেম দেখা গেছে, কিছু কিছু পণ্য বা পরিষেবার ক্ষেত্রে দেখা গেছে যে যেগুলোতে ডিউটি ফ্রি, মানে ডিউটিটা রেমিশন হয়ে যাওয়ার কথা ছিল, বা ডিউটি বা ট্যাক্স রেমিট হওয়ার কথা ছিল, বা এক্সেমশন হওয়ার কথা ছিল, বা রিফান্ড হওয়ার কথা ছিল, সেটা হয়নি। এবং সেই জন্য গভর্নমেন্ট একটা নতুন করে পোর্টাল খুলছে, যে আমরা পেন্ডিং কেসগুলোকে সর্ট আউট করবো, যে যে সমস্ত প্রোডাক্টস বা যে সমস্ত সার্ভিসেস এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের ট্যাক্স ফ্রি বা ট্যাক্সটাকে রিফান্ড করে দেওয়ার কথা ছিল, ট্যাক্স ফ্রি বা ট্যাক্সটাকে রিফান্ড করে দেওয়ার কথা ছিল এবং সেটা করা হয়নি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেগুলোকে আগে রিফান্ড করবো। সো দুটো স্কিমের কথা বললাম, ভেরি ভাইটাল। একটা হচ্ছে RDTEP, মনে রাখবে ফুল ফর্মটা, নাম থেকেই বোঝা যায়। দেখো, রেমিশন অফ ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস অন এক্সপোর্টেড প্রোডাক্টস। এখানে শুধু একটা পয়েন্ট মনে রাখবে, যে যেগুলো প্রিভিয়াস পেন্ডিং কেসেস, এটা মনে রাখবে, জাস্ট প্রিভিয়াস পেন্ডিং কেসেস, এটা হলেই তোমার বেসিকটা হয়ে যাচ্ছে, মানে ডেফিনেশনটা। আর ইপিসি যে নামটাই বোঝা যাচ্ছে যে এক্সপোর্ট প্রমোশন করার জন্য আমি ক্যাপিটাল গুডকে ইম্পোর্ট করছি। ঠিক আছে, এটা হয়ে গেল দুটো ইম্পর্টেন্ট স্কিমসের কথা। আচ্ছা, নেক্সট হচ্ছে এমার্জিং সেক্টর, যেমন ধরো ইলেকট্রনিক্স, গ্রিন এনার্জি, তারপর হচ্ছে টেক্সটাইলস, ফার্মাসিউটিক্যালস, এগ্রিকালচার প্রোডাক্ট, যেগুলো হাই গ্রোথ সেক্টর। যেমন রিসেন্ট একটা খুব হাই গ্রোথ সেক্টর হচ্ছে গ্রিন এনার্জি। মানে সেদিনকেই ক্লাসে পড়াতে পড়াতে বলছিলাম একটা জায়গাতে, যে মানে ভাবো, যে আমরা বলি একটা বেসিক তোমরা ইকোনমিক্সের ডে ওয়ানে পড়েছো তাই না, যে আমাদের দুটো সমস্যা, একটা হচ্ছে আনলিমিটেড ওয়ান্ট, আর মানে লিমিটেড রিসোর্সেস। এবার সেগুলোকে আমরা ইকোনমিক্সের জোনের মধ্যে ফেলি। যদি এগুলো না থাকতো, তাহলে আমাদের মানে এই যে আনলিমিটেড ওয়ান্ট যদি না থাকতো, বা আমাদের যদি রিসোর্সগুলো প্রচুর আনলিমিটেড নেচারের থাকতো, তাহলে আমাদের এই সমস্যাই হতো না, ইকোনমিক্সের জন্মই হতো না। এবার যেই গুডসগুলো বা যেই পণ্যগুলো আমাদের কাছে লিমিটেড বলে মনে হচ্ছে, সেগুলোই কিন্তু ইকোনমিক গুড, সেগুলোই হচ্ছে ইকোনমিক্সের মধ্যে পড়ে। যেগুলো পড়ে না, যেমন ধরো আমরা যেগুলো নেচার থেকে গিফট পাই, তো সেগুলো কিন্তু নন ইকোনমিক পণ্য, আমরা সেগুলো নিয়ে ভাবনা চিন্তাই করি না। রিসেন্ট টাইমে ভাবো যে সেইগুলোকে নিয়ে কাজ করা হচ্ছে। তার মানে এতদিন এই যে গ্রিন এনার্জি, আমরা এখন আমাদের এই কয়লা দিয়ে আমাদের ইলেকট্রিসিটি জেনারেট করার কুলোচ্ছে না, কারণ আমাদের বোঝা যাচ্ছে যে রিসোর্সটা শেষ হয়ে যাবে, সো উই হ্যাভ টু শিফট টু সামথিং এলস। আমাদের কিছু অন্য জায়গাতে শিফট করতে হবে, তার জন্য গ্রিন এনার্জি। ঠিক আছে, সোলার এনার্জি নিয়ে কাজ করা হচ্ছে। মানে আমি যখন পাহাড়ে ঘুরতে গেছি, ওই যে ছোট ছোট জায়গাগুলোতে, ওখানে গিয়ে মানে আমার লাইফের আলাদা এক্সপিরিয়েন্স হয়েছে। একটা গ্রাম যেখানে 36টা মাত্র বাড়ি, তো সেখানে টাওয়ার তো বাদ দাও, কিছুই নেই, মানে তারা কোনোদিন সিনেমা হলের নামই শোনেনি, এরকম ব্যাপার আর কি। তো সেইখানে একটা বাড়িতেই দেখলাম সোলার প্যানেল। মানে ভাবো, গ্রামটাতে একটা বাড়িতে সোলার প্যানেল, এবং সেখানে ইলেকট্রিসিটি আসে, বাকি কোথাও আর ইলেকট্রিসিটি আসে না। ওই সকালে যেটুকু রোদ, যদি রোদ ভালো না থাকে, যদি কোনো কারণে বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকে, তাহলে আর রাতে আর কি ওদের ইলেকট্রিসিটি জেনারেট হবে না। তো হচ্ছে গ্রিন এনার্জি আর কি, বুঝেছো, যেগুলো নিয়ে এখন শহরেও কাজ করা হচ্ছে। কারণ ওইখানে তো কেউ গিয়ে কাজ করতে চাইছে না, কারণ ওখানে কেউ কাজ করতে নট ইন্টারেস্টেড। তাদের একটা সোলার প্যানেল জাস্ট একটা পাত বসাতে, একটা বাড়িতে খরচা হয়েছে 45,000 টাকা। সেটাই বলছিল যে এখন যেগুলো শহর অঞ্চল, কলকাতা বা মুম্বাই বা দিল্লি, তো সেইগুলোতে তো আমাদের
আনলিমিটেড ওয়ান্ট হয়ে গেছে, মানে প্রচুর পরিমাণে এখন ইলেকট্রিসিটির চাহিদা বা অন্যান্য জিনিসের। তো তার জন্য এখন আমরা নেচার থেকে যেগুলো যেগুলো পাচ্ছি, যেগুলো আমাদের কাছে এতদিন নন ইকোনমিক গুডস ছিল, সেগুলোই আমাদের কাছে এখন ইকোনমিক গুডস হয়ে গেছে। ঠিক আছে? সো এই এমার্জিং সেক্টরগুলোতে ইনসেনটিভ প্রোভাইড করছে সরকার। যার একটা খুব বড় এক্সাম্পল হচ্ছে যে গ্রিন বন্ডস লঞ্চ করেছে, তোমাদের আগেও বলেছি যে গ্রিন বন্ডস মানে নেচার ফ্রেন্ডলি প্রজেক্টসের জন্য বন্ডস। এটা থেকে টাকা তুলছে, এবং এগুলো টাকা তুলে কি করছে, এই সেক্টরটাকে বিদেশে ইন্ডিয়া বিক্রি করার চেষ্টা করছে, এই সেক্টর থেকে যে পণ্যগুলো তৈরি হবে। ওকে, নেক্সট, প্রমোশন অফ ট্রেড ইন রুপি, দিস ইজ ভেরি ভাইটাল। এটা নিয়ে অনেকগুলো কথা বলার আছে। একটা কনসেপ্ট আছে যেটা আমি তোমাদের পরে পড়াবো, সেটা হচ্ছে এই চ্যাপ্টারেই পড়াবো, ডলারাইজেশন অফ রুপি। মানেটাকে খুব সুন্দর মানে কনসেপ্টটা খুব মজার, আশা করি না অনেকে বুঝতে পারছো একটু আইডিয়া থাকলে, যে ডলার ইজ সামথিং, ডলার ইজ আ কারেন্সি, যেটাকে আমরা ভেবে থাকি যে মানে ওরকম ব্যাপার, যে পাড়ার সে ছেলেটার মতো, যে যার মতো হতে আমাদেরকে সবাই বলে, ওরকম ব্যাপার আর কি। ডলার এমন একটা, যে ডলার যাই ফল করুক, ডলার যাই বেড়ে যাক, তাতে আমার কিছুই যায় আসে না, মানে ডলার ইজ মাই স্ট্যান্ডার্ড, তাই না? তো আমরা ডলার দিয়ে সবসময় কাজ করি। যখন ইন্ডিয়া, ধরো ফর এক্সাম্পল, ইন্ডিয়া কোনো একটা কান্ট্রি, যে কোনো কান্ট্রির সাথে কেনা বেচা করছে, সে তখন কি ইউজ করছে, ডলার ইউজ করছে। তাতে হয়তো ইউএস এর কোনো ইনভলভমেন্টও নেই, তাই না? এবার আমরা চেষ্টা করব যে এই রুপিটাকে ডলারের মতো করেই যেন ট্রিট করা হয় বাকি দেশে। মানে আমি চাইবো বাংলাদেশ যদি কখনো মলডিভসের সাথে ট্রেড করতে চায়, তাহলে ওরা যেন ইন্ডিয়ান রুপি ইউজ করে। আমরা এই রুপিটাকে ডলারের মতো করে প্রমোট করার চেষ্টা করব। আমরা চাইবো ডলার যেমন একটা স্ট্যান্ডার্ড, রুপিও যেন একটা স্ট্যান্ডার্ড হয়। এইটাকে বলা হয় ডলারাইজেশন অফ রুপি। এবং সেই জন্য আমরা দেখতেও পেয়েছিলাম যে একটা সময় বেশ অনেকগুলো দেশ, আমি আজ থেকে বলছি 2022-এর কথা, নিউজ পেপারে হেডলাইন বেরোলো তখন, যে বিশাল মানে গর্বের কথা, যে অলমোস্ট 18 কান্ট্রিজ অলমোস্ট তাদের নিজেদের ইম্পোর্ট এক্সপোর্টের একটা মিডিয়াম হিসেবে রুপিকে সিলেক্ট করেছে। যদিও এখন আমরা দেখতে পেয়েছি সেটা আবার পুরোপুরি চলে গেছে, কারণ রুপি এতটাই ডিভ্যালুয়েশন হয়েছে, ইন্ডিয়ান রুপির যে কন্ডিশনটা সেটা একেবারেই ভালো না বলে সেটা ওরা করতে চাইছে না। কিন্তু আমরা এরকম রুপিকে স্ট্যান্ডার্ড একটা জায়গায় প্রমোট করতে চাই ডলারের মতো, ঠিক আছে? সেজন্য এই পয়েন্টটা, যে রুপিতে ট্রেডিংটাকে আমরা প্রমোট করছি। আর তারপরটা হচ্ছে সাপোর্ট ফর নিউ মার্কেটস। এটা তো বলার কিছু নেই, যে আমরা নতুন নতুন দেশে যেন ব্যবসা করতে পারি, এটাই বলা হচ্ছে। যেই যেই জায়গাগুলোতে আমরা ঢুকিনি কখনো, যেই যেই জায়গাগুলো আমরা এক্সপ্লোর করিনি, যেই জায়গায় ব্যবসা করা যেতে পারে বাট আমরা আগে ভাবনা চিন্তা করিনি, সেই জায়গাগুলো নিয়ে কাজ করা হচ্ছে। ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, এশিয়ার বিভিন্ন সেই সমস্ত পোটেনশিয়াল জোনসগুলো, যেখানে আমরা ইন্ডিয়ান মার্কেট তৈরি করতে পারি। দেন হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস। এটা তোমরা অনেকবার শুনেছো এই কথাটা। কিছুই না এটার মানে হচ্ছে, মানে ডুইং বিজনেসটার, বিজনেস করার জন্য আমার একটা সহজ ব্যাপার তৈরি করা, মানে বিজনেস করাটা আমার কাছে যেন খুব সহজ হয়। তার জন্য সরকার এমন ব্যবস্থা নেবে যাতে যারা রপ্তানি করছে, যারা এক্সপোর্ট করছে বা যারা ইম্পোর্ট করছে, তারা সবাই যেন খুব ইজিলি বিজনেসটা করতে পারে। তো তার জন্য সরকার কি করবে, বিভিন্ন মানে কমিউনিকেশন বলো, ট্রান্সপোর্টেশন বলো, ট্রেডকে প্রমোট করা বলো, যতটা কম রেস্ট্রিকশন রাখা যায়। তোমাদের রেস্ট্রিকশনের কথা আমি পরের দিন বলবো যখন আমি ডাব্লিউটিও পড়াবো। ট্রেড রেস্ট্রিকশন একটা বড় জায়গা, সেটা আমি পরের দিনকে বলবো। তো এইটা হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস। কামিং টু সাস্টেইনেবিলিটি মানে কি? সাস্টেইনেবিলিটি মানে তোমার সাস্টেইনেবল কথাটার মানেই ওই এনভায়রনমেন্ট রিলেটেড চলে আসে, সেটা আমি ডিটেলে আর বললাম না। 13 বলছে খুব ভাইটাল, টাউন অফ এক্সপোর্ট এক্সিলেন্স। আগে টোটাল 39 টাউন্স ছিল যেগুলো এক্সপোর্ট এক্সিলেন্সের জন্য সিলেক্টেড ছিল। এখন 3টে টাউনকে অ্যাড করা হয়েছে, মোরাদাবাদ, মির্জাপুর অ্যান্ড বেনারস। তো আর সরি 4টে, আরেকটা হচ্ছে তোমার ফরিদাবাদ। 4টে টাউনকে ইনক্লুড করা হয়েছে। সো দেয়ার আর
43 টাউনস রাইট নাও, যেগুলো টাউনস অফ এক্সপোর্ট এক্সিলেন্স। ঠিক আছে, এগুলো অবশ্যই শহর হতে হবে, বা একটু মানে টাউন মানে তো এক্সাক্ট প্রপার শহর নয়, মানে হোয়াট এভার ওরকম শহর বা শহরতলি খানিকটা বলতে পারো। আম, আমরা চলে যাব হচ্ছে অ্যামনেস্টি স্কিম, ভীষণ ইম্পর্টেন্ট। অ্যামনেস্টি স্কিম এটা কিন্তু নতুন এবার বলা হয়েছে, সো দিজ আর ইম্পর্টেন্ট। এই টাউন অফ এক্সপোর্ট এক্সেলেন্সের ক্ষেত্রে চারটে টাউনের নাম মনে রাখবে: ফরিদাপুর, মির্জাপুর, মোরাদাবাদ, বারাণসী। অ্যামনেস্টি স্কিমটা যেটা অনলাইন পোর্টাল, ফার্স্ট অফ অল, যেটা 6 মাসের জন্য এক্সপোর্টারদের কাছে অ্যাভেল করা থাকবে। কি করবে, যখন মানে আমরা প্রিভিয়াস রেকর্ডগুলো দেখব, তখন অনেক কিছু পেন্ডিং কেসেস রয়েছে, যে বললাম যেমন ধরো এই যে আগে বললাম না যে যেগুলোর আমার ট্যাক্স রিটার্ন পাওয়ার কথা ছিল সেগুলো আমি পাইনি, বা বিভিন্ন ধরনের ইস্যুস যেগুলো জমা করা রয়েছে, সেই আনরিজলভড ইস্যুসগুলো, সমস্ত আনরিজলভড ইস্যুগুলো এই সলভ করা হবে নেক্সট 6 মান্থসে। একটা 6 মাসের উইন্ডো ওপেন করা হবে। আন্ডার দ্য অ্যামনেস্টি স্কিম অ্যান অনলাইন পোর্টাল উইল বি লঞ্চ ফর রেজিস্ট্রেশন, এবং এটা যবে করা হচ্ছে সে সময় থেকে 6 মান্থস পর্যন্ত ভ্যালিড থাকবে, যে পেন্ডিং কেসেসগুলো সলভ করা। ওটার পরে স্টপ হয়ে যাবে। আবার যখন জমবে, আবার 6 মাসের যে পোর্টাল খোলা হবে, সে সময় তার প্রিভিয়াস কেসেসগুলোকে সলভ করাবে। এভাবে এটা একটা নতুন আনা হচ্ছে। তার জন্য নতুন অফিসার্স, নতুন অফিস নিয়োগ করা হচ্ছে, যাতে কিনা কোনো ধরনের সমস্যা তৈরি না হয়। ঠিক আছে, যে যে হয় না যে আমার একটা গভর্নমেন্টের থেকে পাওয়ার কথা ছিল, সে ভেবে আমি এক্সপোর্ট বা ইম্পোর্ট করেছিলাম, বাট আমি পেলাম না, সেটা যেন না হয় সেই জন্য এই অ্যামনেস্টি স্কিমটা। তো আই হোপ ফিচার্সগুলো নিয়ে সমস্যা নেই, তোমাকে ফিচার্সগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, 15 থেকে 20 যে পলিসিটা, আমি খুব শর্টে বলবো, এত ডিটেলে কিচ্ছু বলবো না। প্রথম যেটা আমাকে মনে রাখতে হবে, যে আমরা আমাদের ওভারসিজ সেলটাকে $900 বিলিয়ন করতে চেয়েছিলাম বাই 2019-20। ঠিক আছে, এবং সেখানে দুটো প্রোগ্রাম, যার মধ্যে একটা প্রোগ্রাম আমাকে ভীষণ ইম্পর্টেন্টলি মনে রাখতে হবে, সেটা হচ্ছে মেক ইন ইন্ডিয়া। এটা তোমরা নাম শুনেছো অলরেডি। এটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম। ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম আমি তোমাদের যখন স্কিমসের লিস্ট দেবো, তখন আমি তাতে ইনক্লুড করে দেবো। বাট মেক ইন ইন্ডিয়াটা হচ্ছে একটা মানে খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম, যেটা আমাদেরকে, সরি সরি, এটা আমি আগে বলে দিই তারপরে আসছি ইনক্লুড করছে। তো মেক ইন ইন্ডিয়াটা আমি একটু বলে দিই, তারপর আমি এমইএস আর এসিআইএস এ আসছি। মেক ইন ইন্ডিয়া 2014-তে লঞ্চ করা হয়। ফার্স্ট অফ অল 2014-তে অনেকগুলো স্কিমস লঞ্চ করা হয়েছিল, তোমরা জানো নরেন্দ্র মোদী সে সময় ভোটে জিতে আসছেন, এবং অনেকগুলো পর স্কিমস লঞ্চ করেন, যেগুলো অ্যাকচুয়ালি খুব মানে বাই নেচার ভালো স্কিম। তো তার মধ্যে প্রথম যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে মেক ইন ইন্ডিয়া, যেটা বললাম যে 2014-তে আনা হয়। প্রথম হচ্ছে এটাকে একটা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং এবং ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হিসেবে কনভার্ট করা। এটা কিন্তু শুধু এই চ্যাপ্টারের সাথে রিলেটেড নয়। মেক ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া কিন্তু আগের যে ব্যালেন্স অফ পেমেন্টের চ্যাপ্টার, তার সাথেও রিলেটেড, যেটা 2014 সালে আনাই হয়েছিল ইন্ডিয়াকে একটা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং ইউনিট এবং ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন, যাতে এখানে প্রচুর এফডিআই হয়, এখানে যেন প্রচুর এক্সপোর্ট হয়, এই জিনিসটা নিয়ে কাজ করার জন্য। এবং আমরা যদি ডিপার্টমেন্টের কথা ভাবি, তাহলে আমরা পাবো হচ্ছে ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড, ডিপিআইআইটি, যেটা মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আন্ডারে চলে আসে। ঠিক আছে, টোটাল 27টা সেক্টর নিয়ে কাজ করা হয়েছে ইনিশিয়ালি, এবং মেক ইন ইন্ডিয়া 2.0 আনা হয়েছে, যেটা মানে ওই আগের যে মেক ইন ইন্ডিয়া ছিল, মানে মেক ইন ইন্ডিয়ার যে একদম মাদার স্কিমটা ছিল, সেই স্কিমটার খানিকটা মডিফাইড ভার্সন। ঠিক আছে, অবজেক্টিভসগুলো খুব ভাইটাল মনে রাখবে। প্রথম হচ্ছে চায়নাকে সারপাস করা। এই অবজেক্টিভগুলো একেবারে গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে তোলা। ওকে, আমি কিছু নিজে থেকে লিখিনি, এই প্রত্যেকটা গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে অবজেক্টিভসগুলো আমি লিখেছি, মানে কপি পেস্ট করেছি দাদা। সো চায়নাকে সারপাস করা,
নেক্সট হচ্ছে যে 12 থেকে 14% প্রতি বছর আমরা যেন ম্যানুফ্যাকচারিং সেক্টর মানে ইন্ডাস্ট্রির গ্রোথ করতে পারি। দেন হচ্ছে জিডিপির কন্ট্রিবিউশন, যেটা আমরা দেখেছি যে 16% মতো হয়েছে, সেটা 2022-এর মতো যেন 25%-এ করা যায়। আমি এগুলো বলে দিচ্ছি, এগুলো যদি অতীতের ঘটনা, কিন্তু এগুলো টার্গেট সেট করা হয়েছিল, সো দিজ আর ইম্পর্টেন্ট। 100 মিলিয়ন অ্যাডিশনাল জব তৈরি করতে চেয়েছে ভারত সরকার 2022 সালের মধ্যে, এবং গ্রোথটা যেন এক্সপোর্ট লেড হয়, মানে আমরা ইকোনমিক যে গ্রোথটা চাইছি সেটা যেন এক্সপোর্ট থেকে হয়, মানে আমরা প্রচুর এক্সপোর্ট করতে পারি এবং সে প্রচুর এক্সপোর্ট থেকে যেন আমাদের প্রচুর পরিমাণে গ্রোথ হয়ে থাকে। ওকে, নেক্সট। চারটে পিলার আছে, এটা জিজ্ঞাসা করে পরীক্ষায়। চারটে পিলারে অনেকবার এসএসসি তে জিজ্ঞেস করেছে এই কয়েকদিনে, মানে অনেকগুলো সেট আমি পেয়েছি এই কোয়েশ্চেনটা, যে মেক ইন ইন্ডিয়ার কতগুলো পিলার্স। চারটে পিলার্স: নিউ প্রসেস, নিউ ইনফ্রাস্ট্রাকচার, নিউ সেক্টর আর নিউ মাইন্ডসেট। নতুন একটা পদ্ধতি বানাতে হবে, মানে পুরনো ট্রেডিশনাল মেথড চলবে না। দেন হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করতে হবে। নিউ সেক্টর, এই যে বললাম 27টা নতুন সেক্টরকে আনা হয়েছে। এবং নিউ মাইন্ডসেট, মানে নতুন একটা চিন্তা ভাবনা করতে হবে, নতুন ভাবে কাজ করতে হবে, ওই পুরোনো ট্রেডিশনাল মাইন্ডসেট নিয়ে কাজ করলে চলবে না। এটা হচ্ছে মেক ইন ইন্ডিয়ার পুরো বিষয়টা। ওকে, আচ্ছা, এবার আরেকটা বলি। এমইআইএস আর এসিআইএস স্কিম, এটাও কিন্তু 15 থেকে 20 সালের স্কিমের মধ্যেই রয়েছে, তার জন্য এইটার আন্ডারে আমি দিয়েছি অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমি নোট দেওয়ার সময় তো বুঝতে পারবে যে এটার আন্ডারে এটা দিয়ে দেবো আমি। তো এমইআইএস যেটা, এমইআইএস মানে কি, ফার্স্ট অফ অল ফুল ফর্ম এম ফর মার্চেন্ডাইজ। এবার মার্চেন্ডাইজ মানে তুমি ধরে নেবে গুডস। আর এস মানে কি, এসিআইএস এর ক্ষেত্রে স্টার্টিং ইনিশিয়াল এস মানে হচ্ছে সার্ভিসেস, যেটা সার্ভিস রিলেটেড। ঠিক আছে, সো আমরা এমইএস আইএস এর ফুল ফর্মটা পাবো মার্চেন্ডাইজ এক্সপোর্টস ফ্রম ইন্ডিয়া স্কিম। খুব সোজা নামটা। গুডসের এক্সপোর্ট হবে কোথা থেকে, ইন্ডিয়া থেকে। এবং এসিআইএস মানে হচ্ছে সার্ভ ফ্রম ইন্ডিয়া স্কিম, এটা মানে হচ্ছে সার্ভ ফ্রম ইন্ডিয়া স্কিম, এটা হচ্ছে এসএফআইএস। আর আমরা যদি বলি যেটা ইনিশিয়ালি লঞ্চ করেছিল সেটা হচ্ছে এসিআইএস, সার্ভিস এক্সপোর্টস ফ্রম ইন্ডিয়া স্কিম। এইটা কিন্তু অনেক জায়গাতে লেখা নেই, এটা অনেক বইতে লেখা নেই, কারণ এটা একদম রিসেন্টলি একটা আপডেশন, যে সব বইতে দেখবে এমইআইএস আর এসিআইএস লেখা রয়েছে। এসিআইএসটাকে রিসেন্টলি এটাকে চেঞ্জ করে, মানে রিপিল করে বা রিপ্লেস করে আনা হয়েছে এসএফআইএস, সার্ভড ফ্রম ইন্ডিয়া স্কিম। এটা একই একই জিনিস, সার্ভিসেসের জন্যই। আর আগেরটা ছিল সার্ভিসেস এক্সপোর্টস ফ্রম ইন্ডিয়া স্কিম। আচ্ছা, নাও কামিং টু যে এই যে এমইআইএস আর এসএফআইএসটা কি, এসিআইএস, যেটা আমি এসিআইএস ইনিশিয়ালি বললাম, এটা হচ্ছে যে আমাদের এক্সপোর্টটাকে প্রমোট করা, দ্যাটস অল। এবং এই এক্সপোর্টটাকে প্রমোট করার জন্য এই যে 2015 থেকে 20 এই সময়টা আমরা একটা বিশেষ ফোকাস দেখতে পাই স্পেশাল ইকোনমিক জোনে, যেটার বেসিক আইডিয়া তোমাদের রয়েছে। বাট আমি আজকে অফকোর্স বলছি এসইজেড এর কথা। আমি কি বললাম যে মার্চেন্ডাইজ এক্সপোর্টসকে বাড়াতে চাই, আমরা সার্ভিসেস এক্সপোর্টকে বাড়াতে চাই, এবং এই দুটো বাড়ানোর জন্য আমাকে ফোকাস করতে হচ্ছে ইকোনমিক জোনসগুলোতে। ঠিক আছে, আশা করি অসুবিধা নেই, হলে বলবে। ওকে, আচ্ছা, ইকোনমিক জোনস কাকে বলে, স্পেশাল ইকোনমিক জোনস। খুব সোজা ভাষায়, যেটাকে একদম মানে আমাদেরকে কলেজেও বলা হয়েছিল বা আমাদেরকে এভাবে বোঝানো যেতে পারে, সরকার যেভাবে বোঝাতে চায়, যে ধরো একটা দেশ, ইন্ডিয়া একটা কান্ট্রি, এবং সেই কান্ট্রির নিজস্ব কিছু সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, তাই না? তো বাড়ির সেই বাচ্চাটা যে বাড়ির কোনো কথা শোনে না, একেবারে তার জন্য সব নিয়ম মাফ, এরকম ব্যাপার। সিমিলারলি দেশের মধ্যে একটা টেরিটরি বা একটা জোন যেটা একদম বিদেশের মতো রিয়াক্ট করছে, মানে ওটা হতে পারে ইন্ডিয়ান জোনের মধ্যে। অনেকে দেখবে, অনেকে একটা এমসিকিউতে আমি দেখেছিলাম যে
স্পেশাল ইকোনমিক জোন মানে কি? মানে ইট ইজ আ ফরেন টেরিটরি? এটা কি কোনো বিদেশি টেরিটরি যেটা ইন্ডিয়ার জোনের বাইরে রয়েছে বাট ইন্ডিয়ার রেগুলেশন মেনে চলে না? এটা রিয়াক্ট করে ওরকমই যে আমি ইন্ডিয়ার মধ্যে আছি ভাই, কিন্তু ইন্ডিয়ার কোনো নিয়ম মানবো না। দেশের মধ্যে একটা বিদেশ, ছোট্ট একটা পোর্শন যেটা একটা বিদেশের মতো কাজ করছে, ঠিক আছে? এবং এদের এই যে যেখানে এতটা লিবারাল একটা ব্যাপার, যে দেশের বাকি জায়গা যে ট্রিটমেন্টটা পাচ্ছে, এসিজেড খুব সেন্সিটিভ একটা জোন, সে এত কঠিন ট্রিটমেন্ট রিসিভ করবে না কখনো। সে পুরোপুরি লিবারাল থাকবে, মানে 100% নয় বাট অনেকটা লিবারাল থাকবে। এর কারণটা কি, যেন এখানে বেশি করে ফরেন ইনভেস্টমেন্টগুলো ঢুকতে পারে, বেশি করে আমরা এক্সপোর্ট করতে পারি, বেশি করে আমরা মানে ইন্ডিয়ার মার্কেটটা যেন বিদেশের কাছে খুব গ্রহণযোগ্য হয়, সেটাকে প্রমোট করতে পারি। বোঝা গেল? তাহলে এসিজেড কে এভাবেই মনে রাখবো যে ইন্ডিয়ার মধ্যেকার একটা টেরিটরি, যেটা যেন একেবারে বিদেশের কোনো একটা টেরিটরির মতো কাজ করছে, যার ক্ষেত্রে ভারতের কোনো নিয়ম কানুনই প্রযোজ্য হচ্ছে না, ঠিক আছে? তো এর মধ্যে আমরা দেখতে পাই স্পেশাল ইকোনমিক জোনস অ্যাক্ট 2005। আমি এসএসএড এর হিস্ট্রিটা পুরোটাই বলছি। আম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যাক্ট, 2005-এর অ্যাক্ট, যেটা 2006 সালে অ্যাপ্লিকেবল হয়। চলো আমি এটা চলে আসি, আমি একটু হিস্ট্রিটা বলে দিই, তারপরে আমি ওটাতে আসছি ফিচার্সগুলোতে। প্রথম যেটা 1965-এ, তোমরা সবাই জানো গুজরাটের কান্ডালাতে। এই কান্ডালা, আহ, এখানে প্রথম ইপিজেড। ইপিজেড মানে কি? এক্সপোর্ট প্রসেসিং জোন। আচ্ছা, এটা অনেকের প্রশ্ন যায় না, আসে কিনা কখনো মাথায়, যে ইপিজেড এর সাথে এসিজেড এর পার্থক্য কোথায়? ইপিজেড এর সাথে এসিজেড এর পার্থক্য কোথায়? তো ইপিজেড এর সাথে অ্যাকচুয়ালি এসিজেড এর পার্থক্য অলমোস্ট সেম দুটো, মানে পার্থক্য খুবই কম বললেই চলে। বাট আমরা যেটা বলতে পারি যে এই ইপিজেড একটা ছোট কনসেপ্ট আর এসিজেড একটা বড় কনসেপ্ট। মানে এসিজেড এর একটা টাইপ হচ্ছে ইপিজেড, যেখানে শুধুমাত্র এক্সপোর্টটাকে প্রমোট করা হচ্ছে। তো এসিজেড এর অনেক টাইপ হতে পারে, ঠিক আছে? মাল্টিপল টাইপস অফ এসিজেড আর দেয়ার। যেমন আমি যদি একটুখানি বলি, যেমন ধরো আমরা বলতে পারি যে এরকম এরকম কিছু এসিজেড থাকে যেগুলো কিনা শুধুমাত্র আমার কাজ করছে হচ্ছে, ধরো আমার যেগুলো শুধুমাত্র কাজ করছে হচ্ছে এক্সপোর্ট নিয়ে, সেগুলোকে আমি ইপিজেড বললাম। এছাড়া কিছু কিছু আমার থাকতে পারে, যেমন ধরো ট্যুরিজমের জন্য আলাদা থাকতে পারে আমার, ট্যুরিজম বেসড এসিজেডস থাকতে পারে, এয়ারপোর্ট বেসড এসিজেডস আমার থাকতে পারে, টেক্সটাইল বেসড এসিজেডস, বায়োটেক এসিজেডস থাকতে পারে ধরো। তারপরে আমার থাকলো হচ্ছে ফ্রি ট্রেড অ্যান্ড ওয়্যার হাউজিং জোনস, এফটিডব্লিউজেডস, এগুলো থাকতে পারে। আইটি এসিজেডস থাকতে পারে, মানে ইনফরমেশন টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজি এনাবেলড সার্ভিসেস, আইটিইএস এসিজেড। তো এগুলো হচ্ছে, বা এসএসএসিজেড মানে সেক্টর স্পেসিফিক। তো এসিজেড অনেকগুলো টাইপের হয়, যার মধ্যে একটা যেটা কিনা শুধুমাত্র এক্সপোর্ট প্রমোশন নিয়ে কাজ করে, তাকে বলে আমরা এক্সপোর্ট মানে প্রসেসিং জোন, ঠিক আছে? আচ্ছা, এটাই প্রথম হয়েছিল গুজরাটের কান্ডালাতে। আমরা যদি বলি ওয়ার্ল্ড ওয়াইড প্রথম কোথায় হয়েছিল ইপিজেড, তাহলে বলবো চায়নাতে। ওকে, দেন হচ্ছে 1970 থেকে 80 আমরা দেখতে পাই এই সময় মুম্বাইতে, নয়ডাতে, চেন্নাই, কোচিং, ফলতা। এটা তো তোমরা আগেও দেখেছো এই প্রশ্নটা, যে ওয়েস্ট বেঙ্গলে প্রথম ইপিজেড এসিজেড গড়ে উঠেছিল কিন্তু ফলতাতে। এখন বর্তমানে আমরা দেখেছি বানতলাতে হয়েছে, সল্ট লেকে হয়েছে। সো দিজ আর প্লেসেস যেখানে আমাদের ইপিজেড মানে এসিজেড গড়ে উঠেছে, ঠিক আছে? 2000 সালে এসএসএডকে নিয়ে প্রথমবার মানে গভর্নমেন্টের তরফ থেকে কিছু ভাবনা চিন্তা করা হয়। কি করা হচ্ছে, 2000-এ প্রথম এসএসএড পলিসিটা লঞ্চ করা হয়, এবং যেখানে ইপিজেড থেকে এসিজেড এই ব্রডার কনসেপ্টে শিফট করা হচ্ছে। আমি আগেই বললাম ইপিজেড একটা একটু ছোট কনসেপ্ট আর এসএসএড একটা বড় কনসেপ্ট। 2005 সালে এই এসিজেড অ্যাক্টটা পাশ করা হচ্ছে।
2000 সালে এসিজেড পলিসি ঘোষণা করা হয়, কিন্তু অ্যাক্ট আনা হয়েছিল 2005-এ, যেটা 2006 সাল থেকে এফেক্টিভ হয়েছিল। এবং 2010-এর মধ্যে আমরা দেখতে পাই যে প্রায় 100টার মতো এসইজেডস অ্যাপ্রুভড হয়েছে, এবং সমস্ত এসইজেডস কিন্তু অপারেশনাল নয়। ঠিক আছে, আমাকে এই ধরনের প্রশ্ন করতে পারে যে হাউ মেনি এসইজেডস আর অপারেশনাল রাইট নাও, বলতে পারবে যে কতগুলো এসইজেড অপারেশনাল রয়েছে, কতগুলো স্পেশাল ইকোনমিক জোন বর্তমানে, যেটা মানে কারেন্টলি যদি বলি যে এই মুহূর্তে কতগুলো রয়েছে, তাহলে কতগুলো মোটামুটি বলতে পারবে? আচ্ছা, এটা বলে দিই যে আমাদের বর্তমানে 378 হচ্ছে যেটা রয়েছে, মানে প্রেজেন্ট রয়েছে 378টা। বাট অপারেশনালের কথা যদি বলি তাহলে আমরা বলবো 265। ঠিক আছে, 265 হচ্ছে অপারেশনাল, 378 হচ্ছে প্রেজেন্টলি রয়েছে। আচ্ছা, এবার আমরা বলি আরেকটা জাস্ট ছোট্ট ইনফরমেশন এই রিলেটেড দিই। তোমরা গিফট সিটির নাম শুনেছো? গিফট সিটি নিশ্চয়ই পড়েছো তোমরা জিকে তে বা কারেন্ট অ্যাফেয়ার্সে। গিফট সিটির ফুল ফর্মটা কেউ বলতে পারবে? গিফট সিটি, গিফটের ফুল ফর্ম? গিফট হচ্ছে গুজরাট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স টেক সিটি। গুজরাট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স টেক সিটিটা আমি এ নোটে দিয়ে দেবো, জাস্ট শুনে নাও। এটা হচ্ছে ইন্ডিয়ার প্রথম ইন্টারন্যাশনাল, যেটা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের জন্য এসিজেড। সেগুলো আমাদের কিন্তু ছোট ছোট প্রশ্ন জিজ্ঞাসা করে। একটা বলি যে প্রথম যদি আমাকে জিজ্ঞেস করে যে গ্রিন এসিজেড কোনটা, যে প্রথমবার ইন্ডিয়াতে গ্রিন এসিজেড কোথায় হয়েছিল, তো গ্রিন এসিজেড এর কোথায় কোথায় বলবো? গ্রিন এসিজেড কিন্তু আমাদের কান্ডালায়, মানে কান্ডালা প্রথম এসিজেড, আর প্রথম গ্রিন এসিজেডও কিন্তু কান্ডালাতেই হয়েছে। ঠিক আছে, ওকে, নেক্সট চলে যাই। আমি স্পেশাল ইকোনমিক জোনের কিছু ফিচার্স বলে দিই। প্রথম যেটা সেটা হচ্ছে ইন ট্যাক্সের ক্ষেত্রে আমরা এক্সেমশন পাচ্ছি, মানে এসিজেড ইউনিটস মোটামুটি প্রথম 5 বছরে ভেরি ভাইটাল, ফার্স্ট 5 ইয়ার্সে 100% ইনকাম ট্যাক্স ফ্রি পাবে। ভাবো তুমি যা ইনকাম করছো, ইটস নট ট্যাক্সেবল এট অল। ঠিক আছে, শুধু এই ফিচারটা থাকে কাদের বলো তো? বলতে পারবে যে আহ, কারা আছে এরকম ইন্ডিয়াতে যাদের কোনো ইনকাম ট্যাক্স থাকে না, জিরো ইনকাম ট্যাক্স? এল্ডারলি পিপল, আচ্ছা। আর মানে আমি কোনো একটা পার্টিকুলার প্রফেশনের কথা বলছি। এগ্রিকালচারটা অ্যাকচুয়ালি তোমার কোনো মানে সেক্টর নয়, লাইক রেজিস্টার্ড সেক্টর নয়। রেজিস্টার্ড সেক্টর মানে এগ্রিকালচার কোনো অফিস ওয়ার্ক নয়, সো সেখানে এই তোমার ইনকাম ট্যাক্সের থাকে, ঠিক। আহ, আর এনআরআই দের থাকে, এনআরআই যারা নন নন রেসিডেন্ট ইন্ডিয়ানদের। ঠিক ঠিক ঠিক, রাইট, ঠিক একদম। যারা তোমার নেভিতে কাজ করে তাদেরকে কোনো ধরনের দিতে হয় না, মানে ট্যাক্স পেমেন্ট করতে হয় না, তাদের কোনো দেশেই দিতে হয় না, মানে কারণ তারা কোনো দেশেরই নয়। রাইট রাইট, আমার একটা বন্ধু আছে, ওকেও কোনো দিতে হয় না, তবে
ওদের আবার ইয়ে থাকে তোমার, লাইক কত মাস ধরে এখানে বেশি দিন থেকে গেলে তখন আবার সমস্যা হয়ে যায়। মানে এখানে যদি বেশি টাইম থেকে যায় তাহলে ওর সেই বছরে এনআরআই স্ট্যাটাসে প্রবলেম শুরু হয়ে যায়, এরকম একটা কিছু ব্যাপার আছে। বাট ইন জেনারেল ওদের কিছু দিতে হয় না। যাকে তো এসিজেড এ ফার্স্ট 5 বছরে 100% ইনকাম ট্যাক্স ফ্রি থাকে। তারপরের 5 বছরে হচ্ছে 50% দিতে হবে ইনকাম ট্যাক্সে, যা ইনকাম ট্যাক্স হবে তার 50%। আর পরেরটায় খুব একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে, এটা মানে বুঝিয়ে দিচ্ছি। ধরো তোমার যা ইনকাম হয়েছে, এখান থেকে প্রফিট জেনারেটেড হয়েছে, সেই প্রফিটের অনেকটা টাকা আমরা আবার রিইনভেস্ট করে দিই। তো সেই রিইনভেস্টেড মানির 50, মানে ট্যাক্স, যে ট্যাক্সেবল ট্যাক্সটা, সেই ট্যাক্সেবল অ্যামাউন্টের 50% এক্সেমশন ফর অ্যান অ্যাডিশনাল 5 ইয়ার্স। মানে প্রথম 15 বছর তুমি বিস্তর সুযোগ সুবিধা পাচ্ছ, তারপর থেকে নর্মাল ইউ হ্যাভ টু পে ইনকাম ট্যাক্স। ঠিক আছে। জিএসটি কাস্টমস ডিউটি থাকে না, একেবারেই থাকে না, 0%। দেন হচ্ছে সেন্ট্রাল সেলস ট্যাক্স, কিচ্ছু থাকবে না। শুধু সেন্ট্রাল সেলস ট্যাক্স নয়, কোনো ধরনের স্টেট সেলস ট্যাক্সও থাকবে না। এক্সপোর্ট ওরিয়েন্টেড হবে। নেক্সট ফিচার হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড হবে। এরা মেনলি এক্সপোর্টটাকেই প্রমোট করতে চাইবে। তারপর হচ্ছে সিম্পলিফাইড প্রসিডিওর, তার মানে বিভিন্ন ক্ষেত্রে না অ্যাপ্রুভালের জন্য স্টেট লেভেল, সেন্ট্রাল লেভেল আমাদেরকে যেতে হয় এই এক্সপোর্ট করার ক্ষেত্রে। বাট এখানে একটা সিঙ্গেল উইন্ডো বেনিফিট পাবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, একটা সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স পাবে। সিঙ্গেল উইন্ডোতে তুমি সেন্ট্রাল স্টেট লেভেলের পারমিশন পাচ্ছ, সেখানে কোনো ধরনের সমস্যা নেই। ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট পাচ্ছ। ওকে। পাওয়ার সাপ্লাই, ওয়াটার সাপ্লাই, ট্রান্সপোর্টেশন ইত্যাদি ইত্যাদি। লিবারালাইজড রেগুলেশনস। লিবারালাইজড রেগুলেশন মানে বুঝতেই পারছো, এখানে রেগুলেশনটা অনেকটা বেশি লিবারালাইজড। এগুলো হচ্ছে ফিচার্স। তো বলে দিলাম এসিজেড এর ব্যাপারে। এরপর আমি লাস্ট আজকে যেই পার্টটা নিয়ে বলবো সেটা একটু একটু ক্রিটিক্যাল, মানে ক্রিটিক্যাল ঠিক নয়, বাট একটু বোঝানোর জায়গা আছে কয়েকটা জায়গা। সেটা হচ্ছে এক্সচেঞ্জ রেট নিয়ে বলবো। সো এক্সচেঞ্জ রেট বেসিক্যালি কাকে বলে? এক্সচেঞ্জ রেট মানে হচ্ছে যে আমি $1 কিনতে গেলে আমাকে কতগুলো রুপি খরচা করতে হচ্ছে। যেমন বলি না যে আমার কাছে ধরো $100 রয়েছে, তাই $100 নিয়ে আমি যদি ব্যাংকে যাই, আমাকে ব্যাংক কত দেবে? মানে একদম আমি নর্মাল একটা কথা বলছি, মানে কোনো কিছু কাট ছাট না করে, যে $1 মানে মোটামুটি এখন 82-83 টাকার কাছাকাছি যাচ্ছে। সো আমাকে $100 দিলে আমাকে 8,300 টাকা বা 8,200 টাকা হোয়াট এভার যেটা দেবে দেবে। মানে ওটা তো 100% দেয় না, বাট ধরলাম 100% দিলে এটাই দেবে। হ্যাঁ বলো। হ্যাঁ, ওটাই বলবো আমি আজকে। এক্সচেঞ্জ রেটে ওটাই আমি বলছি। ঠিক আছে? দেব জানি। ওটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, সে প্রত্যেকটা আমি বলছি। তো এক্সচেঞ্জ রেট মানে এটাই যে আমি একটা বিদেশি কোনো স্ট্যান্ডার্ড কারেন্সি কিনতে গেলে আমাকে কতগুলো বা কত ইউনিট ডোমেস্টিক কারেন্সি খরচা করতে হচ্ছে। এটা এভাবেও ভাবতে পারি যে আমি যদি 1 ইউরো কিনতে চাই, বা আমি ইউরো ডলার ছেড়েই দিলাম, আমি যদি একটা বাংলাদেশের টাকাও কিনতে চাই, তাহলে আমাকে কতগুলো রুপি, কত ইউনিট রুপি খরচা করতে হচ্ছে। তো এই যে রেটটা, মানে এই যে একটা কারেন্সির সাথে আরেকটা কারেন্সির যে কনভার্সন রেটটা কতটা আমাকে পে করতে হচ্ছে, সেটাকে বলা হয় এক্সচেঞ্জ রেট। ঠিক আছে। সো এক্সচেঞ্জ রেটে দুটো টাইপ হয়, একটা হচ্ছে ফিক্সড। ফিক্সড মানে কি, একটা কান্ট্রি, এই ফিক্সড এক্সচেঞ্জ রেটকে বলা হয় পেগড এক্সচেঞ্জ রেট। পেগড মানে কি, মানে হচ্ছে তোমার ফিক্স করে দেওয়া হলো, যেরকম যে সরকার বলে দিল যে $1 মানে 60 রুপি হবে, এর কোনো অন্যথা হবে না। তাহলে $1 কিনতে গেলে আমাকে 60 ইউনিট অফ রুপি খরচা করতে হচ্ছে, এটা সরকার বলেছে। সো হোয়াট এভার হ্যাপেন্স, আমার সেটা নিয়ে ভাবনা চিন্তা করার কোনো জায়গা নেই। আমাকে কি করতে হবে, এই সেটাকেই মানতে হবে। একটা এক্সাম্পল এখানে তো লিখে দিয়েছি, হংকং ডলারকে ইউএস ডলারের সাথে পেক করা। বাট তোমরা বলতে পারবে যে ইন্ডিয়ান রুপির সাথে কি কোনো কান্ট্রি পেক করেছে নিজেকে, বা ইন্ডিয়া কারোর সাথে পেক করেছে, এরকম জানা আছে তোমাদের? না 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 না। একেবারে আমাদের প্রতিবেশী দেশ ভুটান। ভুটানে কিন্তু এক ভুটানি রুপি, যেটা ভুটানিজ রুপি, যেটা ওদের, আমাদের সেটা 1 ইন্ডিয়ান রুপি। ঠিক আছে। সো আমাদের এখানে 100 রুপি মানে
ওদের ওখানে 100 ভুটানি কারেন্সি, সো এখানে যা হবে ওখানে তাই হবে। সো ওরা কি করেছে, 1:1 রেশিওতে ফিক্স করে ফেলেছে। নট দিস। আর হ্যাঁ, মানে ভুটানে, ভুটানে তুমি তাই জন্য দেখবে ভুটানে বহুত অনেক অনেক মানে জায়গাতে, ভুটান কেন খুব ইজি টু অ্যাক্সেস বলা হয়, যে ভুটানে গেলে তুমি ইন্ডিয়ান রুপিতেও জিনিসপত্র কিনতে পারো, কারণ ওখানে পেক করা। ওকে। আরেকটা হয় ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। এবার ফ্লোটিং মানে বুঝতেই পারছো যে যেটা বাঁধন ছাড়া, ফ্লোটিং বলে বা ফ্লেক্সিবল বলে, যেটা উঁচু নিচু হতে পারে। এবার এই ফ্লোটটা মানে ফিক্সড মানে হচ্ছে অনেকটা যে ফুল ডিসিপ্লিনড, তুমি এর বাইরে কিছু করতে পারছো না। ফ্লোটিং মানে ডিসিপ্লিনড নয়, নট নেসেসারি ডিসিপ্লিন থাকবে, সে কিছুটা উঁচু নিচু করবে। এবার ধরো তুমি একটু, যখন আমরা একটু সবাই যখন বড় হয়েছি তখন বাড়ি থেকে বলেছে ঠিক আছে তুমি এখন সিনেমা টিনেমা দেখতে যেতে পারো, ঘুরতে যেতে পারো, নো ইস্যুস। বাট কারো কারো বাড়িতে একেবারেই মানে ছাড়া হাত পা করে দিয়েছিল, বা কারোর কারোর বাড়িতে হালকা কিছু রেস্ট্রিকশন ছিল। সো এই যে যখন একেবারে ছাড়া হাত পা করে দিল যে তুমি কখন বাড়ি ফিরছো, কোথায় যাচ্ছ, উই আর নট ইন্টারেস্টেড, এরকম যদি কারোর কেসে হয়ে থাকে, সেটাকে আমরা বলি ফ্রি ফ্লোট, মানে নিজের মতো উঠতে থাকো আর কি। তো তার মানে রুপিকে বলা হচ্ছে যে রুপি নিজের মতো ফ্ল্যাকচুয়েট করতে পারে, আমরা দেখবো না। মানে আজকে $1 মানে 80 হোক, কালকে $1 মানে 800 হোক, ডাজন্ট ম্যাটার, এটা ম্যাটার করছে না। কিন্তু যদি এরকম বলা হয় যে ঠিক আছে তুমি ঘোরো টোরো, বাট রাত্রি 9টা 9:30-র মধ্যে বাড়ি ঢুকে যাও, এই যে ম্যানেজ করা বা তোমাকে ফ্লোট করতে অ্যালাউ করছে, বাট সেখানে একটা রেস্ট্রিকশন কাজ করছে, এটাকে বলা হয় ম্যানেজ ফ্লোট। সো ফিক্সড এক্সচেঞ্জ রেট কাকে বলে বললাম। ফ্লোটেডটা দু রকমের বললাম, একটা হচ্ছে ফ্রি ফ্লোট, একটা হচ্ছে ম্যানেজ ফ্লোট। ইন্ডিয়াতে কোনটা রয়েছে, ম্যানেজ ফ্লোট। ঠিক আছে, ক্লিয়ার হলো। নেক্সট, এবার তুমি যে দেবযানী কোয়েশ্চেনটা করেছিলে যে এক্সচেঞ্জ রেট কিভাবে ডিটারমাইন্ড হয়, প্রথম হচ্ছে সাপ্লাই ডিমান্ডে। ধরো আমি একটা এক্সাম্পল দিই, হ্যাঁ মন দিয়ে জাস্ট শুনবে। সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমি এরকম দেখলাম যে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ ইন্ডিয়া থেকে বাইরের দেশে এক্সপোর্ট হয়ে গেল। এবার যত এক্সপোর্ট বাইরের দেশে হলো, আচ্ছা তার আগে একটা বেসিক কথা বলি, যে তোমরা সবাই এটা পড়েছো যে আরবিআই এর কাছে ফরেন কারেন্সি রিজার্ভ করে রাখা থাকে, ডলার ইউরো ইত্যাদি ইত্যাদি রিজার্ভ করে রাখা থাকে, তাই না? এবার মনে করো যে ইন্ডিয়া থেকে প্রচুর এক্সপোর্ট হলো, এবার এক্সপোর্ট হওয়ার জন্য আমাদের কি হচ্ছে, বিদেশ থেকে প্রচুর ডলার ইন্ডিয়াতে ঢুকলো। ইন্ডিয়াতে যেইমাত্র প্রচুর ডলার ঢুকে গেল, ইন্ডিয়াতে ডলারের ডিমান্ডটা বেড়ে গেল না কমে গেল? কমে গেল। কারণ তুমি বলবে ইন্ডিয়াতে যত ডলার ঢুকে গেল, ইন্ডিয়াতে ডলারের সাপ্লাই বেড়ে গেল। সো ডলারের সাপ্লাই, মানে কোনো একটা প্রোডাক্টের যেই মাত্র সাপ্লাই বেড়ে যায়, আমার কাছে যখন কোনো একটা প্রোডাক্ট বেশি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, তখন সেটার প্রাইসটা অটোমেটিক্যালি কমে যাচ্ছে। সো যেই মাত্র ডলার এখানে বেশি ঢুকে গেল, তার সাথে সাথে আমার ডলারের ভ্যালুটা ইন্ডিয়াতে কমে গেল। তার মানে মোদ্দা কথা কি হলো, ডলার আর রুপি কাছাকাছি চলে এলো। বুঝতে পারলাম? যদি আমার প্রচুর ইম্পোর্ট হয়ে যায়, প্রচুর আমাকে আমদানি করতে হচ্ছে, বিদেশে প্রচুর পরিমাণে ডলার বেরিয়ে যাচ্ছে, তাহলে ডলার এই যে বেরিয়ে গেল, তাতে কি হলো, ডলারের ডিমান্ড তৈরি হয়ে গেল আমার দেশে। ডলার তো চলে গেল, সব ডলার আমাকে ছেড়ে চলে গেল, তার মানে আমার এখানে ডলারের এখন চাহিদা হাহাকার তৈরি হয়েছে। তো যেই মাত্র ডলারের চাহিদা বেড়ে যাবে, তখন ডলার ইন্ডিয়া চাইছে, সেই সময়তে ডলারের প্রাইসটা অটোমেটিক্যালি আপলিফটেড হয়ে যাবে। সিমিলার টু জিনিসের দাম, ডিমান্ড সাপ্লাই যেরকম জিনিসের দামকে বাড়িয়ে দেয়, এমনি ফ্রি মার্কেটের মতো। এক্স্যাক্টলি সো। বোঝা গেল দেবযানী ফার্স্ট পয়েন্টটা, যে কিভাবে ডলার, এটা রুপির ক্ষেত্রেও হতে পারে। যদি রুপির প্রচুর পরিমাণে বাইরে বেরিয়ে চলে যায়, তাহলে কি হয়ে গেল, আমার রুপি যে মাত্র বিদেশে মানে বাইরে চলে গেল, তুমি ভাবো যে বাইরের দেশের কাছে রুপিটা কি হয়ে যাচ্ছে, সাপ্লাই বেড়ে গেল, তাহলে অটোমেটিক্যালি আমার রুপি কিন্তু ডিমান্ডটা কমে যাবে। কোনো দেশের কাছে যদি রুপি বেশি চলে যায়, মানে রুপি যদিও স্ট্যান্ডার্ড নয়, বাট ফর এক্সাম্পল আমি ধরে নিলাম, বেসিক্যালি ডলারের রেসপেক্টই হয় যে ডলারের যেই মাত্র সাপ্লাই বা ডিমান্ড বেড়ে বা কমে যাবে, সাথে সাথে কিন্তু আহ, আমাদের এক্সচেঞ্জ রেটটা অ্যাফেক্টেড হয়ে যাবে। ইন্টারেস্ট রেট, যেই মাত্র কান্ট্রির ইন্টারেস্ট রেটটা বেশি হবে,
তারা কি করবে, বেশি করে ফরেন ক্যাপিটাল অ্যাট্রাক্ট করবে, কারণ বিদেশিরা ভাবে এখানে টাকা ইনভেস্ট করলে বেশি ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে। সো বিদেশিরা এখানে টাকা রাখবে আমার কাছে, আবার সেই যেহেতু সাপ্লাই বেড়ে গেল, তাহলে আমার কারেন্সি কি হয়ে গেল, ওই ওদের কারেন্সি ফল করে গেল, মানে আমার কারেন্সিটা স্ট্রঙ্গার হয়ে গেল। ঠিক আছে। ইনফ্লেশন, ইনফ্লেশনটা বুঝতেই পারছো, যে যদি ইনফ্লেশন হয় তাহলে আমাকে আগে 1 ডলার, 1 রুপি দিয়ে আমি যতটা ডলার কিনতে পারতাম, আমাকে এখন তার থেকে বেশি রুপি দিতে হচ্ছে। তার মানে কি হয়ে গেল, আমার কারেন্সি ডেপ্রিসিয়েট করে গেল। তার মানে যেখানে ইনফ্লেশন বেশি, সেই দেশের কারেন্সির ভ্যালু কিন্তু কম হবে, আবার যে দেশের ইনফ্লেশন কম সেই দেশের কারেন্সির ভ্যালু বেশি হবে। পলিটিক্যাল স্টেবিলিটি একটা বড় জায়গা জানো, এছাড়া জিডিপি গ্রোথ, আনএমপ্লয়মেন্ট রেট, এগুলো ডিটারমাইন করে। সেন্ট্রাল ব্যাংকের কাছে কতটা ফরেন রিজার্ভ রাখা আছে সেটাও ডিটারমাইন করে। দেখো ক্লিয়ার হয়েছে যে কিভাবে এক্সচেঞ্জ রেট ডিটারমাইন। হ্যাঁ, জাপান, দেখো জাপানিজ কারেন্সিকে কিন্তু এখন আর অতটা স্ট্যান্ডার্ড মানা হয় না, শুধুমাত্র স্পেশাল ড্রয়িং রাইটস যেটা রয়েছে সেটা জাপানিজ কারেন্সি কে হোল্ড। অ্যাকচুয়ালি জাপানে একটা ইভেন্ট হয়েছিল, সেটা হচ্ছে, আমি তোমাদেরকে বলবো, এটাকে বলে হচ্ছে কারেন্সি ওয়ার, জানো তো? এটা আমি পরের ক্লাসে তোমাদের বলবো। কারেন্সি ওয়ার মানে হচ্ছে যেটা জাপান পার্টিসিপেট করেছিল এবং জাপান দুর্ধর্ষ বাজেভাবে ফল করেছিল। অ্যাকচুয়ালি এই যে আমরা ভাবছি যে আমাদের ইন্ডিয়ান রুপি ফল করে যাওয়া মানে খারাপ, অবশ্যই এটা দেশের জন্য ভালো নয়, মানে একটা দেশের দাম কমে যাওয়া, কিন্তু কখনো কখনো এই দেশ এই কাজটা করে থাকে। আমি তোমাদের আগেও বলেছি যে ইন্ডিয়া তিনবার ডিভ্যালুয়েশন করেছে, তাই না? একটা 1949, একটা 66, একটা 1991-এ, মানে নিজের কারেন্সি ফল করেছে। আবার কেন ফল করেছে? যাতে বিদেশের কাছে আমার দেশের পণ্যটা সস্তা হয়ে যায়। এবার তুমি ধরে নাও দুটো দেশ রয়েছে, ঠিক আছে, এ আর বি। এবার এ 100 কেজি ধান বিক্রি করতে চায়, বিও 100 কেজি ধান বিক্রি করতে চায়। এর 100 কেজি ধানের দাম হচ্ছে তোমার হিসেবে 100 রুপি, আর বি এর কাছে, মানে ধরো আমি ধরে নিলাম যে এর কাছে 100 কেজি ধানের দাম 100 কারেন্সি, মানে ওদের দেশে 100 ইউনিট, বি এর কাছেও 100 ইউনিট। কিন্তু তোমার কাছে দেখছো যে 1 রুপি মানে এদের দেশের 100 ইউনিট, 100 ইউনিট, আর ওদের কাছে হচ্ছে 1 রুপি মানে এদের কাছে 80 ইউনিট। তাহলে তুমি কার থেকে কিনবে? তুমি বলবে যে যার কাছে আমার, মানে যাদের কারেন্সি বেশি ডেপ্রিসিয়েটেড তাদের থেকে আমি কিনবো। এই কারণে অনেক সময় দুটো দেশ কি করে, নিজেদের কারেন্সি কন্টিনিউয়াসলি ডিভ্যালুয়েট করাতে থাকে। যেমন ধরো এ কি করলো, যেহেতু আমার 100 আছে, 80 আছে, আমি এটাকে ডিভ্যালুয়েশন করে দিই, কারণ আমার থেকে কেউ কিনছে না। 80 থেকে কমিয়ে করে দিল 100। এবার বি দেখছে যে ভাই ও করে দিল 100, তাহলে আমি এবার 120 করে দিই। এবার আলটিমেটলি যেটা হলো, এই ঘটনাটাকে বলে কারেন্সি ওয়ার। বুঝতে পেরেছো? জাপান এটা করেছিল, জাপান কারেন্সি ওয়ার করেছিল। এবং আলটিমেটলি যেটা হয় যে জাপান কিন্তু লাভবান হলো না, কারণ এও যদি 20 ইউনিট ডেপ্রিসিয়েট করে, নিজেদের কারেন্সি ডিভ্যালুয়েশন করায়, বিও যদি 20 ইউনিট ডিভ্যালুয়েশন করায়, তাহলে আলটিমেটলি গেইনফুলটা কে হলো? মানে দুজনেরই ক্ষতি হলো, বাট এর কিন্তু আরো ক্ষতি হয়ে গেল, মানে এর ক্ষতির পরিমাণটা বেশি, কারণ ওর না এক্সপোর্ট বাড়লো, না ওর কারেন্সিটার ভালো হলো। এবার জাপান পার্টিসিপেট করেছে, সো জাপানকে না এখন আর ঠিক স্ট্যান্ডার্ড কারেন্সি বলা যায় না, একেবারে ওটাকে হার্ড কারেন্সি বলা যায় না। সো ইয়েস, জাপানের সাথে অনেকটা মানে ডিস্টেন্স তো রয়েছে আর কি এখানে। বরং সেখানে আফগানি খুব ভালো পারফর্ম করছে, মানে রাদার আফগানি আগের থেকে বেটার পারফর্ম করছে। খুব অদ্ভুত, এটার কারণটা একটা অন্য, যদি এটা ওই যে তোমাদেরকে বলেছিলাম না যে গ্রেশামস ল হচ্ছে আফগানি ডেভেলপমেন্টের একটা পিছনে বড় কারণ। সো শুধু না একটা দুটো কারণ হয় না, অনেক এই যে আফগানি বাড়ার পেছনে একেবারে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে পলিটিক্যাল রিজন। তালিবানরা অজান্তেই আফগানির ভ্যালু বাড়িয়ে দিয়েছে। তালিবানরা অতটা ইকোনমিক্স পড়েনি, কিন্তু ওদের যে পলিসি টলিসি গুলো ছিল যে তোমাকে ভাই আফগানিতেই পেমেন্ট করতে হবে, তুমি যাই কিনতে যাও বা আফগানিস্তানে কোনো ডোনেশন পাঠাও, সব তোমাকে আফগানিতে দিতে হবে। এবার কি হয়েছে যে সবাই আফগানি এখন চাইছে, মানে অনেকগুলো কান্ট্রি আফগানি চাইছে ওদেরকে পেমেন্ট করার জন্য। এবার আফগানি ডিমান্ড বেড়ে গেছে বলে আফগানির ভ্যালুয়েশন বেড়ে গেছে, বুঝেছো? সো মানে কি বলতো, অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এগুলো হচ্ছে এক্সচেঞ্জ রেটস। দেখো, বুঝতে পেরেছো সবাই?
অফকোর্স, একদমই তাই, একদমই তাই। আমেরিকাতে একটা ভয়ঙ্কর মানে একটা প্রাইডের জায়গা ওদের দেশের কারেন্সি, যে মানে ওদের কারেন্সি এতটা, মানে এতটা কি মানে মোস্ট ওয়ান্টেড জিনিস। হ্যাঁ, এটা আমি তোমাদেরকে পরের ক্লাসে বলবো, যে আমি যখন পরের ক্লাসে তোমাদের ব্রেটেন উডস কনফারেন্স পড়াবো না, তখন আমি তোমাদেরকে এটা বলবো। আমি পরের ক্লাসে এই একটুখানি পাঠ শেষ করে আমি তোমাদের ওই ওই আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক পড়াবো, তখন আমি বলবো যে ওই আমেরিকাকে কেন, ডলারকে কেন নেওয়া হয়েছে, মানে ডলার কি করে এই জায়গাটা অ্যাচিভ করলো। এটা একটা ছোট্ট গল্প আছে, ঠিক আছে, ওদের গোল্ড টোল্ডকে নিয়ে, মানে ওরা গোল্ডের সাথে পেক করেছিল, তারপর ওটাকে ব্রেক করে দেয়। তারপর সমস্ত দেশ, যেহেতু মানে ডলার কি হয়েছিল, ডলারকে গোল্ডের সাথে আটকে দেওয়া হয়েছিল, যে ডলারের ভ্যালু গোল্ডের সাথে আপ ডাউন করবে। ডলারকে গোল্ডের সাথে করে দেওয়া হলো, মানে ডলারের সাথে গোল্ডের ফিক্সড এক্সচেঞ্জ রেট হয়ে গেছিল। এবার সমস্ত দেশ কি করলো, সেই শুনে ডলারের সাথে নিজেকে পেক করে নিল, বুঝতে পারলে, কারণ ওরাও চাইছে গোল্ডের সাথে আপ ডাউন করুক। এবার একটা সময় 1970s অ্যারাউন্ড ডলার আর গোল্ডকে আলাদা করে দেওয়া হলো। ডলার আর নিজের মতো চেঞ্জ হবে, গোল্ড নিজের মতো চেঞ্জ হবে। এবার যে কারেন্সি গুলো সব ডলারের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল, তারা ডিপেন্ডেন্টই হয়ে রয়ে গেল। ঠিক আছে, এইভাবে আর কি, দিস ইজ হাউ ইট ওয়ার্কড। ডলার এমনি মানে ওদের দেশকে এমনি এমনি তো এতটা উপরে রাখা হয় না, না তাদের ইন্টেলিজেন্স ইন্টেলেকচুয়ালিটির জন্যই আর কি। বুঝলে? ঠিক আছে, আমরা মানডে বসছি। মানডেতে আমি এটা শেষ করব। আমরা 9 PM এ জয়েন করবো এক্স্যাক্টলি। মানডেতে এটা শেষ করব, করে আমরা ফরেন, সরি, ওই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস গুলোর যেগুলো বোঝানোর জায়গা বলে দেবো সব। ডিটেল তো আমি কবে প্রতিষ্ঠা হয় ইত্যাদি ইত্যাদি, হেডকোয়ার্টার, এগুলো বোঝানোর তো কিছু নেই, এগুলো আমি নোটে দিয়ে দেবো। বাট যে জায়গাগুলো তোমাদের এক্সপ্লেন করার আছে, ডাব্লিউটিও থেকে অনেক কিছু বলার আছে, আই ওয়ার্ল্ড ব্যাংক থেকে অনেক কিছু বলা রয়েছে, ব্রেটন উডস থেকে অনেক কিছু বলা রয়েছে, তো সেইগুলো আমি তোমাদেরকে ডিটেলে বুঝিয়ে বলে দেবো। ওকে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। গুড নাইট।